বাংলা ছোট গল্পের ভাণ্ডারে আছে অজস্র রঙের অসংখ্য গল্প। তার থেকে কিছু ভিন্ন রঙের গল্প নিয়ে শুরু হচ্ছে এই গল্প পাঠের আসর। নাম স্বল্প গল্প। আজকের গল্প শাশ্বত বিনায়কের অপেক্ষায়। কাহিনীকার দিবাকর ভট্টাচার্য। পাঠে মুনমুন ভট্টাচার্য। শাশ্বত বিনায়কের অপেক্ষায়। গৌরাঙ্গ কি কখনো নিজেও ভেবেছিলেন এ কথাটা? আজ থেকে ৭০ বছর আগে দোল পূর্ণিমার রাতে অন্নদাময়ীর কোল আলো করে জন্ম হয়েছিল একটি শিশুর। তার মাথা ভর্তি কোঁকড়া চুল, কাঁচা সোনার মতো গায়ের রং, বড় বড় চোখ দুটো যেন দিঘির জলের মতো টলমল করছে। শিশুটির বাবা রাধিকা মোহন তার নাম রাখলেন গৌরাঙ্গ মোহন। সে নাম ছোট হয়ে গৌরাঙ্গ হয়ে গেল। এই গৌরাঙ্গ কিন্তু আমাদের যুগাবতার গৌরাঙ্গের মতো ছটফটে ডানপিটে ছিল না কখনো, বরং সে ছিল খুবই শান্তশিষ্ট ছেলে। অবশ্য একটা মিল ছিল, এই গৌরাঙ্গও কিন্তু ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত মেধাবী। এ নিয়ে তার বাবা রাধিকা মোহনের গর্বের অন্ত ছিল না। না ছেলেও ছিল তেমনি বাবা অন্ত প্রাণ। রাত ৮টা বাজতেই সে পড়ার বই বন্ধ করে তাকিয়ে থাকতো জানলার বাইরে, তার বাবা কখন আসবে সে কথা ভেবে। বাবা এলেই সে দেখাবে সারাদিনে কি কি পড়াশোনা করেছে। তা সেই গৌরাঙ্গ কি নিজেই কখনো ভেবেছিল এই কথাটা? গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল যে সে এমন রেজাল্ট করবে, ক্লাসে ফার্স্ট হয়ে 6 থেকে 7 উঠবে, সব কটা সাবজেক্টে হাইয়েস্ট নম্বর পাবে? কখনোই না। আজ গৌরাঙ্গের সবচেয়ে খুশির দিন। আজ সে শুধু ক্লাসে ফার্স্ট হয়ে 6 থেকে 7 উঠল তা নয়, সব সাবজেক্টে হাইয়েস্ট পেয়ে, আর সব মিলিয়ে এত নম্বর পেয়ে যা নাকি আজ পর্যন্ত এই স্কুলে 6 থেকে 7 উঠতে কেউ কখনো পায়নি। হেড স্যার নিজে তাকে এই কথাটা বলেছেন, আর বলেছেন যে এই রেজাল্টটা অন্তত ম্যাট্রিক পরীক্ষা অবধি ধরে রাখতেই হবে। তাই আজ গৌরাঙ্গের সবচেয়ে খুশির দিন। সে আজ তার বাবাকে একেবারে চমকে দিতে পারবে। কিন্তু গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? কখনো কি সে ভেবেছিল যে রেজাল্টটা নিয়ে লাফাতে লাফাতে বাড়িতে এসে সে দেখতে পাবে তার বাবার বিছানার ধারে কত লোক? বাবা বিছানায় শুয়ে, শরীরটা নিথর, গাটা বরফের মতো ঠান্ডা, চোখ দুটো স্থির। গৌরাঙ্গের চোখের সামনেটা হঠাৎ নিকষ কালো হয়ে গেল তখনই। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? মাত্র 28 বছর বয়সে সে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে ঢুকবে, বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে নির্বাচিত হবে, তার গবেষণাপত্রটি এমন আলোড়ন সৃষ্টি করবে? কখনোই না। আজ গৌরাঙ্গের জীবনের শ্রেষ্ঠ দিন। মাত্র 21 বছর বয়সে MA পাশ করে 23 বছর বয়সে কলেজে শিক্ষকতা করতে ঢুকে, আর এই 28 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা তার জীবনের সেরা প্রাপ্তি। তাই গৌরাঙ্গ আনন্দে আত্মহারা হয়ে বাড়ি এসে জড়িয়ে ধরেছিল তার বিধবা মাকে, বৃদ্ধা দিদিমাকে, আর তারপরেই ছুটেছিল অলকার বাড়িতে। অলকা অর্থাৎ অলকা মুখার্জি, বিখ্যাত ডাক্তার অবনী মুখার্জির মেয়ে। এককালে গৌরাঙ্গের ছাত্রী, বর্তমানে তার বাগদত্তা।
বলা যায় গৌরাঙ্গের আরেকটি প্রাণ। কিন্তু গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? কখনো কি সে ভেবেছিল যে অলকার বাড়িতে গিয়ে তাকে ডাক্তার অবনী মুখার্জির কাছে শুনতে হবে যে অলকার বিয়ে তিনি ঠিক করে ফেলেছেন তার বন্ধুপুত্রের সঙ্গে, এবং সেই কারণে সে যেন আর কখনো না আসে এই বাড়িতে, এমনকি কোনো যোগাযোগ না রাখে তার মেয়ে অলকার সঙ্গে? গৌরাঙ্গের রঙিন স্বপ্নগুলো তার চোখের সামনে থেকে মিলিয়ে গেল তখনই। বাড়ি ফেরার সময় তার মনে হচ্ছিল যে সৌভাগ্য তার জীবনে বোধহয় সয় না। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? সে কি নিজেও কখনো ভেবেছিল যে তার এই চিররুগ্ন স্ত্রীর কোনো সন্তান হবে, সেটাও বিয়ের 7 বছর পর? আর এত শারীরিক জটিলতা কাটিয়ে একটি সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে? না, কখনোই না। তাই ঘটনাটা যখন ঘটল তখন গৌরাঙ্গ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কত নির্বিঘ্নে এত সুন্দর একটি শিশু কন্যার জন্ম হলো, আর তার এমন রুগ্ন স্ত্রী সন্তান প্রসবের পর সম্পূর্ণ সুস্থ রইলেন। এ তো সে কোনো দিনও ভাবতে পারেনি। সদ্যজাত শিশুকন্যাটিকে কোলে নিয়ে তার স্ত্রী মাধুরীর হাসি মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো এমন শান্তির দিন তার জীবনে কখনো আসেনি। কিন্তু গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? কখনো কি সে ভেবেছিল যে সেদিনই দুপুরে নোংরা দলীয় রাজনীতির শিকার হয়ে তাকে চরমভাবে লাঞ্ছিত হতে হবে তার চাকরির স্থলে? কয়েকজন সহকর্মী অধ্যাপকের ভয়ঙ্কর ষড়যন্ত্রে তাকে অকারণে হেনস্থা হতে হবে তার এই অতি প্রিয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে? তাকে জানানো হবে যে তাকে চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দিতে হবে 1 মাসের মধ্যেই। গৌরাঙ্গের জীবনের সবচেয়ে শান্তির দিনটা সংকটের অন্ধকারে ছেয়ে গেল তখনই। বাসে করে বাড়িতে আসতে আসতে এই ধারণাটা তার মনের গভীরে এসে বসল, কোনো সুসময়ে আমার জীবনে সয় না। এর কদিন বাদে এত গ্লানির বোঝা মাথায় নিয়েও গৌরাঙ্গের মনে হলো মাঝরাতে তার ঘুমন্ত স্ত্রীর আর সদ্যজাত শিশুকন্যাটির মুখের দিকে তাকিয়ে চাকরিতে যা হয়েছে তার বেশি তো কোনো ক্ষতি হয়নি, এরা তো সুস্থ আছে। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিল এ কথাটা? সে কি নিজেও কখনো ভেবেছিল এত সহজে তার একমাত্র সন্তান গার্গীর এমন বিয়ে হবে এত সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে আজকের দিনে দাবি দেওয়া ছাড়া এমন এক ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে? কখনোই না। কিন্তু সব ঘটে গেল যেন পর পর করে, কত সহজেই, কত নির্ঝঞ্ঝাটে। গার্গী শ্বশুর বাড়িতে যাওয়ার আগে যখন গৌরাঙ্গের কাঁধে মাথা দিয়ে হাপুস নয়নে কাঁদছিল, তখন কিন্তু গৌরাঙ্গের চোখে 1 ফোঁটাও জল ছিল না। সে যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সেটা কি দুঃখে, নাকি কোনো অজানা অশুভ দুর্ভাবনায়? তার মনে হচ্ছিল যে আজকের এই সৌভাগ্য আবার কোনো দুর্দিন নিয়ে আসবে না তো তার জীবনে। গৌরাঙ্গের আশঙ্কা অমূলক ছিল না। মেয়ের বিয়ের 6 মাসের মাথায় একটা প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল তার জামাই সৃজন। গার্গীর ওই প্লেনেই যাওয়ার কথা ছিল, কিন্তু সে তখন সদ্য অন্তঃসত্ত্বা এবং হঠাৎ জ্বরে কাহিল, তাই তার যাওয়া হয়নি।
গৌরাঙ্গ পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল এই দুর্ঘটনার খবর পেয়ে। এর কিছুকাল বাদে ভোর রাতে একা ঘরে ইজি চেয়ারে বসে জানালা দিয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে গৌরাঙ্গের মনে হচ্ছিল সব কিছু তো শেষ হয়নি, এখনো মেয়েটা তো আছে, আর তার ভবিষ্যতের সন্তানটি সেও তো আছে। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিলেন এই কথাটা? তিনি কি নিজেও কখনো ভেবেছিলেন যে তিনি পারবেন একা হাতে এই বিরাট ঝক্কি সামলাতে? শ্বশুর বাড়িতে অপয়া বলে পরিত্যক্ত এই বিধবা, আর্থিক সঙ্গতিহীন, অসুস্থ মেয়েটার সন্তান ভূমিষ্ঠ হবে কলকাতার সবচেয়ে নামকরা ডাক্তারের হাতে? কখনোই না। কিন্তু সেটাই হলো। স্বামীহারা শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এই অভাগী মেয়েটিকে কেন কে জানে মায়ের মতো স্নেহ করে যত্ন করে বিখ্যাত ডাক্তার ধীরা ব্যানার্জি নিজের দায়িত্বে সামান্য খরচায় ডেলিভারি করালেন ওর নিজের নার্সিংহোমে। সুস্থ পুত্র সন্তান জন্মাল। গৌরাঙ্গ আনন্দে আত্মহারা হতে গিয়ে সামলে নিলেন নিজেকে। মনে পড়ল তার জীবনে সুখের মুহূর্তে দৈব কিভাবে গালি ঢেলে দেয় বারবার। শিশুটি দিন দিন যত প্রাণবন্ত হয়ে উঠতে লাগলো, গৌরাঙ্গ যেন ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে থাকলেন জীবনের সেই সব মধুর মুহূর্ত থেকে। যেন এই সব সুখ থেকে মুখ ফিরিয়ে থাকলে দুর্ভাগ্যের কোপ তার উপরে পড়বে না, কিন্তু সবার উপরে ভবিতব্য। তাই গৌরাঙ্গের আশঙ্কা সত্যি হল। শিশুটির অন্নপ্রাশনের পরদিনই গৌরাঙ্গের সমস্ত মূল্যবোধকে ধুলোয় লুটিয়ে তার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল প্রফেসর রামমূর্তি নামে কোনো একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে, এই 6 মাসের ছোট বাচ্চাটিকে ফেলে। সেদিন রাতে তিনি তার নাতির ঘুমন্ত মুখটা দেখতে দেখতে ভাবছিলেন, ঠাকুরের আশীর্বাদে এখনো এই শিশুটি আছে, আর আমিও আছি। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিলেন এই কথাটা? তিনি কি নিজেও কখনো ভেবেছিলেন যে এই বয়সে একা এমন অসুস্থ শরীরে তিনি প্রায় পিতৃমাতৃহীন একটি শিশুর দায়িত্ব এমনভাবে পালন করতে পারবেন তার সুখ দুঃখের বরাবরের সঙ্গী চিররুগ্ন স্ত্রী মাধুরী দুদিনের জ্বরেই মারা গেল যেদিন? না, কখনোই না। গৌরাঙ্গের নাতিটি তার মতোই ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী হলেও গৌরাঙ্গ তাকে নিয়ে ভালো কিছু ভাবতে ভীষণ ভয় পান। সর্ববিঘ্ননাশী গণেশের কৃপাই শিশুটির একমাত্র সম্বল। এই কথা ভেবে তার নাম রাখলেন বিনায়ক। খুব নামকরা স্কুলে ভর্তি করালেন নাতিকে। ছোট থেকেই বাড়িতে টিচার দিয়ে লেখাপড়া শুরু করালেন। পরে একটু বড় হলে সেরা সেরা টিউটোরিয়ালে ভর্তি করিয়ে দিলেন। নিজে সঙ্গে করে নিয়ে যেতেন, নিয়ে আসতেন, কিন্তু নিজে কখনো নাতিকে পড়াতে বসেননি। অথচ নিজের স্বার্থের অতিরিক্ত হলেও কখনো কোনো দ্বিধা করতেন না নাতির ব্যাপারে সমস্ত কিছু করতে, কিন্তু নিষ্প্রিয়ভাবে, কোনো প্রত্যাশা না রেখে। সেই জন্যেই নাতির পড়াশোনার ব্যাপারে তিনি নিজেকে যথাসম্ভব দূরে রেখেছিলেন, কারণ জীবনে প্রত্যাশা করে তিনি অনেক অনেক আঘাত পেয়েছেন দৈবের কাছ থেকে। তাই গৌরাঙ্গ কোনো দিনও ভাবেননি
বা বলা যায় ভাবার বিন্দুমাত্র চেষ্টা করেননি তার নাতি বিনায়ক, যাকে তিনি বিনু বলে ডাকেন, তার হায়ার সেকেন্ডারি কিংবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কী রেজাল্ট হবে তাই নিয়ে। কিন্তু তিনি যখন বিনুর মুখ থেকে শুনলেন যে সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট হয়েছে, যখন এই বাপ মা ছাড়া বিনু এসে এ কথাটা তাকে জানিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল, তখন গৌরাঙ্গের মনে হলো এই অশ্রুধারা তার কাছে হীরের মতো দামি। এরপর দু হাতে বিনুর মুখটা মুছিয়ে বললেন, আউটস্ট্যান্ডিং। বিনু বলল, দাদাই, আজ সন্ধে একটু বেরোবো, আমার স্যারেদের সঙ্গে দেখা করতে হবে, আর আমার একজন বন্ধুর বাড়িতে যাব অল্পক্ষণের জন্য। নিশ্চয়ই, গৌরাঙ্গ বললেন, তুমি আগে গিয়ে দেখা করে এসো, তারপর আমি তোমায় নিয়ে তোমার স্যারেদের সঙ্গে দেখা করতে যাব। আর বন্ধুর বাড়িতে গিয়ে রাতের খাওয়া খেয়ে এসো না যেন দাদু। তুমি ফিরে এলে আমরা আজ একসঙ্গে খাবো। বিনু বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসব। বিনু বেরিয়ে গেলে গৌরাঙ্গ শত চেষ্টা করেও আজ নিজেকে সংযত রাখতে পারলেন না। I have won my last battle. জীবনের শেষ খেলায় আমি জিতে গেছি। এবার আমার আর হেরে যাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই। একা ঘরে হাত দুটো মুঠো করে তুলে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন তিনি। তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের ছবিটির সামনে এসে তিনি হাত জোড় করে বললেন, সবই তোমার দয়ায় হলো, এবার আমি নিশ্চিন্ত। তারপর তার প্রিয় ইজি চেয়ারটিতে শরীরটি এলিয়ে দিয়ে নিজের মনে নিজেকেই বললেন, এত কাল বাদে এবার আমি মুক্ত, আর কোনো চিন্তা নেই আমার। তারপরেই, হ্যাঁ, তার কিছুক্ষণ পরেই হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি। এমন রাক্ষসের ঝড় বহুকাল হয়নি, আর তার সঙ্গে পাল্লা দিয়ে তুমুল বৃষ্টি। বাজ পড়ার উৎকট শব্দে চারিদিক কেঁপে উঠতে লাগলো বারবার। গৌরাঙ্গ আবার সেই অভ্যাস মতো আতঙ্কে কুঁকড়ে গিয়ে বসলেন জানালার ধারটিতে, তার সেই ইজি চেয়ারে। তখন বিনায়ক তার বান্ধবী সৃজার বাড়িতে। জানালা দিয়ে উঁকি মেরে এসে দেখতে পেল ঝড় বৃষ্টির দাপট। সৃজার মা শ্রীলেখা বললেন, বাইরে এখন যা দুর্যোগ, বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। তুমি আজ রাতে এখানে খেয়ে যাবে, তারপর সৃজার বাবা তোমাকে বাড়িতে নামিয়ে দেবেন, কোনো চিন্তা করো না। বিনায়ক বলল, না না, আমি বাড়ি গিয়েই খাবো, বৃষ্টি আর একটু কমলেই আমি চলে যেতে পারবো। আগে তো বৃষ্টি কমুক, সৃজা বলল, তারপরে ভাবা যাবে। বিনায়ক ভাবল, ঠিক আছে, এখন একটু গল্প করে নি, একটু বাদেই ঝড় বৃষ্টি থেমে যাবে। এখন তার দাদাই নিশ্চয়ই তার ইজিচেয়ারটিতে বসে জানলার দিকে তাকিয়ে থাকবে তার অপেক্ষায়, হাতে সেই পুরনো রিস্টওয়াচটা নিয়ে। দাদাই তো এখনো জানেই না যে নিজের হাত খরচের টাকা জমিয়ে একটা রিস্টওয়াচ কিনে রেখেছে সে দাদাইয়ের জন্য। কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা গেল না। ঘড়ির কাঁটা এগোতে লাগলো, সৃজার বাবাও এসে পৌঁছতে পারলেন না। সেই অবস্থায় প্রায় জোর করেই ওই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো বিনায়ক। সৃজা আর সৃজার মা শ্রীলেখার কোনো বারণ সে শুনল না। তাদের প্রবল দুশ্চিন্তায় ফেলে সে বেরিয়ে পড়ল। গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিলেন এ কথাটা? গৌরাঙ্গ কি নিজেও কখনো ভেবেছিলেন যে তিনি, এই ৭০ বছরের বৃদ্ধ গৌরাঙ্গ মোহন গাঙ্গুলি, ওই সময়ে আতঙ্কিত ও
উৎকণ্ঠিত হয়ে জানলার ঝড় বৃষ্টির দিকে তাকিয়ে থাকবেন না, চরম উদ্বিগ্ন হয়ে রিস্টওয়াচটার দিকে বারবার তাকাবেন না, বুকের কাছে নারিষ্ট দেবতা শ্রীকৃষ্ণের কবেকার হলুদ হয়ে যাওয়া ছবিটা আঁকড়ে ধরে তার নাম জপবেন না, কখনোই না। কারণ একটু আগেই তিনি স্থির হয়ে গেছেন বরাবরের মতো। হঠাৎই স্থির হয়ে গেছেন তুমুল বৃষ্টি শেষে চাঁদের নরম আলোয়, মন্দ মধুর বাতাসে। স্থির হয়ে গেছেন তার প্রিয় ইজি চেয়ারটিতে, হাতঘড়িটি বুকের কাছে ধরে, মাথার বালিশের তলায় তার ইষ্ট দেবতার ছবিটি রেখে, আজন্মের উৎকণ্ঠা থেকে অনেক দূরে চলে গিয়ে। কারণ ওই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ার আওয়াজ তাকে সেই মুহূর্তে বিদ্ধ করেছিল এক চরমতম কুচিন্তায়, যে কুচিন্তাটি অবশ্যই তার নাতিটিকে নিয়ে। প্রকৃতির এই তাণ্ডব শুরু হওয়ার মুহূর্তটি দেখেই তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তাঁর জীবনের শেষে এত বড় পাওয়া তাকে এবার অবধারিতভাবে ভয়ঙ্করতম সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। কারণ তার জীবনের প্রতিটি প্রাপ্তির পর তিনি দৈবের অভিশাপ এত ভীষণভাবে পেয়েছেন যে ওই মুহূর্তে এছাড়া আর কিছুই ভাবতে পারলেন না। আর সেই মুহূর্তেই তিনি বুকে অনুভব করলেন এক তীব্র যন্ত্রণা। তার সমস্ত শরীর যেন হঠাৎই অবশ হয়ে গেল। চোখে নেমে এলো একটা ঘন অন্ধকার, যার সরল না। তাই এর পরের আতঙ্কের মুহূর্তগুলি আর আসতে পারল না তার জীবনে। এইভাবে স্থির হয়ে গেছেন গৌরাঙ্গ মোহন গাঙ্গুলি বরাবরের মতো শাশ্বত বিনায়কের অপেক্ষায়।